সূর্যাস্ত পর্যন্ত সৈকতে কাটিয়ে হোটেলে ফিরল মেঘালয় ও মিশু। নাস্তা করার পর রুমে এসে মিশু আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মেঘালয় বিছানায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইল মিশুর দিকে। তারপর উঠে এসে আয়নায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে কিছু কথা বলার আছে। নেগেটিভ ভাবে নেবে না তো? মিশু চমকে উঠে বলল, আপনি কি নেগেটিভ ভাবে নেয়ার মতো কিছু বলেন নাকি? আপনার উচ্চারিত প্রত্যেকটা বাক্যই তো আমার কাছে শিব খেরার বাণী মনে হয়। হা হা হা। মিশু সিরিয়াসলি কিছু কথা বলবো। তোমাকে এগুলো বলার এখনই উপযুক্ত সময়। বলুন। মেঘালয় এগিয়ে এসে মিশুকে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। তারপর মিশুর মুখোমুখি হয়ে বসে বলল, আমার কথাগুলো সহজভাবে নেবে মিশু। মিশু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, গুরু যেমন তার শিষ্যও তেমন। বলুন না শুনি। মেঘালয় একটু থেমে বলল, তুমি নিজেকে কতটা স্মার্ট ভাবো? একবার মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে মুহূর্তেই আবারও দৃষ্টি নামিয়ে ফেলল মিশু। এর উত্তর চট করে দেয়া যায় না। অন্য সময়ে হলে মিশু অবশ্যই নিজেকে স্মার্ট বলে দাবি করত। কিন্তু মেঘালয়ের কাছে স্মার্টনেসের সংজ্ঞা শোনার পর থেকে আর নিজেকে সরাসরি স্মার্ট বলতে পারছে না। একটু চুপ থেকে বলল, উহু, আমি ততটা স্মার্ট নই। মেঘালয় মুচকি হেসে মিশুর হাত দুটো চেপে ধরে বলল, মিশু, আমার সাথে থাকতে হলে যে তোমার নিজেকে একটু বদলাতে হবে। চোখ তুলে মেঘালয়ের দিকে তাকালো মিশু। চোখে অজস্র প্রশ্ন। অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, নিজেকে বদলাতে হবে? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, আমার কথার ভুল অর্থ দাঁড় করিও না। আগে ভালো করে বোঝো। আমরা সবাই বলি যে, আমরা যেমন আছি সেরকমই থাকব। যে আমাদেরকে ভালোবাসবে সে এভাবেই ভালোবাসবে। কথাটা একদম সত্যি, কিন্তু তুমি যে লেভেলে আছো সেই লেভেলের কেউই তোমাকে ভালোবাসবে। তোমার চেয়ে একটু উপরের কারো ভালোবাসা পেতে চাইলে তোমাকে অবশ্যই তার মতোই হতে হবে। মনে করো, একটা মেয়ে শুধুমাত্র একজন স্টুডেন্ট, স্কুল যায়, খায় আর ঘুমায়। তার জীবনে কোনো বিশেষ লক্ষ্য নেই, স্বপ্ন পূরণের তাগিদ নেই। বড় হওয়ার তীব্র ইচ্ছা তার মাঝে নেই। তুমি ঘুমাতে প্রচুর ভালোবাসো। কোনো জায়গায় কিরকম কথা বলতে হয় সেই জ্ঞানটাও তোমার নেই। তোমাকে এমন একজন ছেলেই ভালোবাসবে যার নিজেরও জীবনে সেরকম কিছু করার স্বপ্ন নেই। কিন্তু যে ছেলেটা আজীবন নিজেকে গড়ে তুলেছে, লড়াই করেছে, প্রত্যেকটা স্বপ্ন দৃঢ়তার সাথে পূরণ করেছে, সে কি এরকম একটি মেয়েকে ভালোবাসবে? কখনোই না। সে সবসময়ই চাইবে তার লেভেলের একটি মেয়েকে গ্রহণ করতে। বুঝতে পেরেছ? মিশু নিশ্চুপ হয়ে শুনছে। তাকিয়ে আছে মেঝের দিকে। মেঘালয় একটু বাদে আবারও বলল, আমি আমাকে গড়ে তুলেছি পাক্কা 1.5 বছর সময় নিয়ে। আমার এই অ্যাথলেটদের মতো বডি বানাতে গিয়ে আমাকে কম পরিশ্রম করতে হয়নি। আমি আমার মানসিক অবস্থা এমন জায়গায় এনেছি যেখানে দুশ্চিন্তা আমাকে কাবু করতে পারে না। সবসময়ই আমি প্রসন্ন আর সব জায়গায় সমাদৃত। তুমি হয়তো জানো যে কোনো ব্যক্তি একবার আমার সাথে কথা বললে আবারও কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। কারণ আমার গলার স্বর স্পষ্ট, আমার উচ্চারিত প্রত্যেকটা বাক্যই অন্যকে আকৃষ্ট করতে সক্ষম হয়। আমি এই মেঘালয়কে গড়ে তুলেছি পাক্কা 1.5 বছর সময় নিয়ে। আমি যে মেয়েটাকে নিয়ে চলাফেরা করব সে যদি আমার মতো না হয় তাহলে আমার সম্মান ক্ষুণ্ণ হবে। কারণ লোকজনের সামনে যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলে তখন আমার ব্যক্তিত্বে আঘাত লাগবে। আমি তোমাকে নিয়ে কমফোর্ট ফিল করব না। মিশুর চোখ ভিজে উঠেছে। মেঘালয় যা বলছে সবই সত্যি। মেঘালয়ের কথা একবার শুনলে আবারও শুনতে ইচ্ছে করে, অকপটে সত্য বলতে পারে মানুষটা। আর গলার স্বরেও রয়েছে মাধুর্যতা যা দ্রুত আকর্ষণ করে। হাঁটা চলা,
কথা বলার স্টাইল সবকিছুতেই অন্যরকম বিনয়ীভাব ফুটে ওঠে। তাই ওকে সবার থেকে সহজেই আলাদা করা যায়। আর সবার থেকে আলাদা মানুষটা কখনোই যে সে মেয়েকে গ্রহণ করবে না। সে চাইবে তার পাশে তার মতোই কেউ থাকুক যে তাকে বুঝবে। শৈল্পিক এই মানুষটা নিশ্চয়ই যাকে তাকে নিয়ে চলতে পারবে না। ভাবতে ভাবতে চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমরা নিজেকে যা ভাবি আমরা সেটা নই, বরং আমরা যা চিন্তা করি আমরা সেটাই। চিন্তা শক্তি আর ধ্যানধারণা, জ্ঞান এসবই বলে দেয় আমি আসলে কি। আমি যা চিন্তা করব সে অনুযায়ী আমার মুখ দিয়ে বের হবে, সেটাই আমার আচরণে প্রকাশ পাবে। আর এর দ্বারা মানুষ বুঝতে পারবে আমি আসলে কি। মেঘালয়ের চিন্তা শক্তি ও ধ্যান ধারণা অনেক উঁচু মানের। সে স্বাভাবিকভাবেই তার মতোই কাউকে ভালোবাসবে। আনমনা হয়ে এসব ভাবছে মিশু আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেঘালয় মিশুর মুখটা ধরে আলতো করে ঠোঁট রাখল মিশুর চোখের নিচে। আর গভীর আবেশে মিশুর চোখের জল নিজের ওষ্ঠে তুলে নিল। মিশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, এই পাগলি কাঁদছ কেন? আপনি অনেক বড় মনের মানুষ। আমি কখনো আপনার মতো হতে পারবো না। শোনো মেয়ে, আমাদের হার্টটা আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু হৃদয়টাকে বড় করতে পারার ক্ষমতাটা আমাদের মধ্যেই আছে। শুধুমাত্র অভ্যেস আর অনুশীলন দরকার। আমার তেমন কোনো ভালো অভ্যেস নেই। খারাপ অভ্যেস আছে? তা আছে। মেঘালয় বলল, আমরা যা করি সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস আমাদের চরিত্র গঠন করে। আমার এতদিনের সমস্ত অভ্যাসের গুণেই আজ সবার কাছে আমি ভালোবাসার পাত্র। আমাদের বিয়ের সময় যদি একবার আমাকে কথা বলার সুযোগ দিত বিয়েটা কিছুতেই হতো না। তোমার বাবা তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। মিশু কিছু বলল না। শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। মেঘালয় বলল, আমি অবশ্য এর জন্য আফসোস করি না। কারণ ভাগ্যের উপরও বিশ্বাস রাখতে হয়। আজকে তোমার আমার বিয়েটাও নিশ্চয়ই ভালো কিছুর জন্যই হয়েছে। মিশুর কিছুই বলার নেই। একটা মানুষ কতটা ভালো হলে এত সুন্দর করে ভাবতে পারে। মেঘালয়ের পাশে থাকতে পারার মতো সৌভাগ্য অর্জন করে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে। ২৬ আমাদের নিজেদের প্রয়োজনেই নিজেকে বদলানো প্রয়োজন। মেঘালয় যে কাউকে দ্রুত আকর্ষণ করার ক্ষমতা রাখে তার অনন্য ব্যক্তিত্ব দ্বারা। এটা আপনা আপনি গড়ে ওঠেনি। এরকম আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। রেগুলার সময়মতো ঘুমানো, ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করার জন্য রেগুলার জিমে যাওয়া, বন্ধু নির্বাচনে সতর্ক অবলম্বন করা, পড়াশোনা করা, প্রচুর বই পড়া, শৈল্পিক কাজে অংশ নেয়া, প্রার্থনায় সময় দেয়া, ক্যারিয়ারের পেছনে ছোটা, একটা আনন্দময় পার্সোনালিটির জন্য নিজেকে সময় দেয়া, সবসময় নিজেকে উন্নত করার চেষ্টায় সময় ব্যয় করা। এরকম শত পরিশ্রমের ফলেই তার এমন অনিন্দ সুন্দর ব্যক্তিত্ব গড়ে উঠেছে। মেঘালয়ের ইচ্ছে করত সবার কাছে একটু আলাদা প্রাধান্য পেতে, সব শ্রেণীর মানুষের সাথে মিশে সবাইকে দ্রুত নিজের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত করতে, ইচ্ছেকে সম্পূর্ণ করতেই নিজেকে বদলে নতুন করে গড়ে তোলার প্রয়োজন হয়েছে। মেঘালয়ের গলার স্বরে স্পষ্টতা, ভাষায় সহজবোধ্যতা, এমনকি হাঁটাচলায় অন্যরকম একটা ভাব ফুটে ওঠে। যত কঠিন মানুষই হোক না কেন, মেঘালয় কথার মাধ্যমে দ্রুত মানুষটাকে আয়ত্তে আনতে পারার ক্ষমতা রাখে। আর ক্যারিয়ারের পেছনেও যথেষ্ট সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে মেঘালয়কে। বন্ধুরা যখন ঘোরাঘুরিতে সময় ব্যয় করেছে, মেঘালয় তখন পড়াশোনায় ব্যস্ত রেখেছে নিজেকে। রেগুলার জিমে ১.৫ ঘন্টা সময় ব্যয় করার ফলে একটা অ্যাথলেটদের মতো ব্যায়ামপুষ্ট বডি তৈরি করতে সক্ষম হয়েছে। মোট কথা মেঘালয় নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যার দ্বারা কেউ সহজেই আকৃষ্ট হবে।
এই ধরনের ব্যক্তিরা সবার কাছে সম্মানিত, শ্রদ্ধেয় ও ভালোবাসার যোগ্য। সব বয়সের মানুষই মেঘালয়ের প্রসন্ন হাসিতে গলে যায়। কাজেই মেঘালয় অবশ্যই চাইবে তার জীবনসাথীও তার মতো না হলেও অনেকটা অনন্য হবে। মেয়েটা যদি জায়গা বুঝে কথা বলতে না পারে তাহলে সম্মান ক্ষুণ্ণ হবে। লজ্জায় পড়তে হবে মেঘালয়কে, এর জন্য প্রচুর ভালো মানের বই পড়া দরকার। কারণ ইতিবাচক জিনিস পড়তে পড়তে আর পজিটিভ মাইন্ডের লোকজনের সাথে মিশে সেরকমভাবেই ব্যক্তিত্ব গড়ে ওঠে, এরা সবার উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে নেগেটিভ কিংবা নেতিবাচক মানসিকতার মানুষদের সাথে মিশে তাদের মতোই ব্যক্তিত্ব গড়ে ওঠে। সবার সাথেই মেশা উচিত, কিন্তু বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হতে হয়। আমরা কার সাথে মিশি সেটা দিয়েও আমাদের চরিত্র মাপা যায়। মেঘালয় যখন নিজের সম্পর্কে আর এসব কথা বলতে বলতে থামল তখন খেয়াল করে দেখল মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে। মিশুর কথা বলার ভাষা নেই, যা বলবে সেটাই কম হয়ে যাবে। মেঘালয় এক হাতে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কি গো টুনিবু, এভাবে চেয়ে আছো কেন? আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? আমি প্রচুর শিক্ষামূলক বই পড়েছি লাইফে, আর এক্সপেরিয়েন্স থেকেও কিছু জ্ঞানার্জন করেছি। সব কপচাচ্ছি তোমার কাছে, বুঝলে? আপনি অনেক অদ্ভুত ধরনের সুন্দর। সুন্দর আবার অদ্ভুত হয়? হ্যাঁ হয়, ভয়ঙ্কর সুন্দর। আরেকটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখবে? দেখব। কি? চোখ বন্ধ করো। মিশু চোখ বন্ধ করতেই মেঘালয় ওকে কোলে তুলে নিয়ে সোজা বেলকুনিতে চলে এলো। বারবার বলে দিল যেন কিছুতেই চোখ না খোলে। মিশু চোখ বন্ধ করেই রইল। মেঘালয় বেলকুনিতে এসে মিশুকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, চোখ খোলো। মিশু টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মেঘালয়ের বাহু শক্ত করে চেপে ধরে তাকালো সামনের দিকে। সামনে বিস্তৃত আকাশ, আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র। বিশাল চাঁদ তার অপরূপ জ্যোৎস্না ছড়িয়েছে। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে একটুও কুয়াশা নেই। নিচে সুইমিং পুল, তার জলেও চাঁদের আলো চিকমিক করছে। সামনে শুধুই শূন্য, অর্থাৎ আকাশ এসে সমুদ্রে মিশেছে। নক্ষত্র ভরা আকাশ বিশাল সমুদ্রে এসে মিশেছে। কি অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে আছে সবখানে। সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু শূন্যতা সামনে। আর সমুদ্রের বিশাল গর্জন কানে আসছে। মিশু অনেকক্ষণ মুগ্ধতার চোটে কথাই বলতে পারছিল না। অনেকক্ষণ পর মেঘালয় খেয়াল করে দেখল মিশু কাঁপছে। মেঘালয় ওকে শক্ত করে ধরে বলল, বেশি সুন্দর দেখলে তোমার কান্না পায় তাই না? প্রচণ্ড কান্না পায়। আপনিও কিন্তু বেশি সুন্দর। আপনাকে দেখলেও আমার কান্না পায়। এমা তাই? আমাকে তো সবসময় দেখো। সবসময় পায় না। যখন ঘুম আদুরে চেহারাটা দেখি তখন স্নিগ্ধ চেহারাটা আর মিশু লাজুক স্বরে বলল, বলবো না। আপনি সবসময়ই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, এবার আমার বউটাকেও তো ভয়ঙ্কর সুন্দর হতে হবে। কিরকম? চেহারাগত সুন্দরী নয়, অনন্য ব্যক্তিত্বের। যখন কথা বলবে সবাই মুগ্ধ হয়ে শুনবে। যখন প্রসন্ন হাসি দেবে সবাই সুখী অনুভব করবে। যখন সবাইকে প্রভাবিত করতে শুরু করবে চারিদিকেই তোমার সুনাম ছড়াবে। সম্মানিত হতে হবে তোমাকে। বোঝা গেল? মিশু অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল, জানি না কতটা সফল হব। আমার সত্যিই নিজের প্রয়োজনে নিজেকে বদলানো প্রয়োজন। আমি যেখানে সেখানে পাগলামি করে ফেলি। এটা তোমার বৈশিষ্ট্য। বদলাতে হবে না, শুধু আচার আচরণে একটু মাধুর্যতা ফুটিয়ে তুলবা ব্যাস।
নিজের স্বকীয়তা কখনো বদলাবে না। স্বকীয়তা বজায় রাখা সবচেয়ে বড় স্মার্টনেস। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, বুঝিনি। মেঘালয় বলল, নিজের বৈশিষ্ট্য হারাবে না। শুধু নিজেকে নিজেই বিশ্লেষণ করে নিজের গুণগুলোর খোঁজ করো। তারপর সে অনুযায়ী নিজেকে প্রকাশ করো। ভালো বই পড়ো, আচরণে আপনা আপনি মাধুর্যতা ফুটে উঠবে। এটাই বোঝাতে চাইছিলাম। মিশু মেঘালয়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, ভয় পাচ্ছি হারানোর। পাগলি, সমুদ্রে যাবা? মিশু অবাক হয়ে বলল, এত রাতে সমুদ্রে? রাত বেশি হয়নি, মাত্র 9টা। রাত 3টাতেও সমুদ্রে গেলে কিছু হবে না। এখানে কড়া সিকিউরিটি থাকে। তুমি একা গেলেও তোমাকে কিছু বলার সাহস কারো নেই। সিরিয়াসলি? তাই বলে একা যাওয়ার কথা ভেবো না। চলো এই জ্যোৎস্নায় সমুদ্রের তীরে হাঁটব। আমার এক আঙ্কেল আছেন এখানে ডিফেন্সে, আগে ওনার সাথে কথা বলে নেই। মিশু হেসে বলল, সবখানেই আপনার কেউ না কেউ থাকে। সেদিন যমুনা ব্রিজেও ট্রাকের ব্যবস্থা করে ফেললেন। আবার তিস্তায় নৌকা। এখন কিসের ব্যবস্থা করবেন শুনি? আপাতত সমুদ্রের তীরে হাঁটার প্ল্যান করি। আঙ্কেলকে বললে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। মেঘ, বলো। জীবনটাকে স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, এই স্বপ্নে সমুদ্রের তীরে একটা বাড়ি করলে কেমন হয়? ধরে নাও সমুদ্রের পাড়ে আমাদের একটা কাঠের বাড়ি। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। সমুদ্রের গর্জন কানে ভেসে আসে, ঘরে শুয়ে কাচের দেয়াল দিয়ে জ্যোৎস্না উপভোগ করা যায়। মিশু অবাক হয়ে বলল, সত্যিই? আপনি খুব সুন্দর করে বলতে পারেন। একদিন এরকম একটা বাড়ি বানাবো তোমার জন্য। কাঠের বাড়ির বিশাল দেয়ালের অনেকটা জুড়ে থাকবে কাচ, জ্যোৎস্না সরাসরি আমাদের ঘরে ঢুকে পড়বে। সত্যি? এখন দ্রুত চুলটা ঠিক করে নাও, বের হব। মিশু রুমের ভেতরে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছে এমন সময় মেঘালয় ওর হাতটা টেনে ধরে বলল, একদিন সত্যি এরকম একটা বাড়ি বানাবো তোমার জন্য, দেখে নিও। বাড়িটার নাম দিব হৃদমোহিনী। মিশু চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে বলল, হৃদমোহিনী। সমুদ্র শান্ত হয়ে আছে, শিরশিরে বাতাসে ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে, চাঁদের মোহময় আলোয় চিকচিক করছে তীরের বালুগুলি। মাঝে মাঝে জোরে হাওয়া এসে বিশাল ঢেউ টেনে এনে তীরে ফেলছে, সামনে শুধুই মহাশূন্য। বিশাল শূন্যতায় ভরা আকাশটা নেমে গেছে সাগরে। এই সাগরের রূপের বর্ণনা বলে শেষ করা সম্ভব না। নীল জলে চাঁদের আলো পড়ে অপূর্ব রূপ ধারণ করেছে। আর তার তীরঘেঁষে দুজন সুখী মানুষ হেঁটে চলেছে। বাতাসে উড়ছে মিশুর শ্যাম্পু করা চুল, ওড়নার একাংশ উড়ে মেঘালয়ের গায়ের উপর গিয়ে পড়ছে। মেঘালয় এক হাতে মিশুর একটা হাত ধরে রেখেছে, পাশাপাশি হাঁটছে দুজনে। সমুদ্রের নোনা জলে ভিজে যাচ্ছে পা আর ভালোবাসায় সিক্ত হচ্ছে দুজনের হৃদয়ে। মিশু ক্রমশই এই অনিন্দ সুন্দর মানুষটার প্রতি ফুটবল হতে শুরু করেছে। আর এই মানুষটাও ভালোবেসে একদম বুকের ভেতর পুষে রাখতে চাইছে এই চঞ্চল পাখিটাকে। মেঘালয় বলল, সমুদ্র কত শান্ত হয়ে আছে তাই না? মিশু মুগ্ধ হয়ে নানান আঁকিবুকি করছিল আর চেয়েছিল সমুদ্রের দিকে। এবার চমকে উঠে বলল, সত্যিই অপূর্ব। সমুদ্র এত সুন্দর কেন মেঘ? তোমার কণ্ঠটা এত সুন্দর কেন? মিশু অবাক হয়ে বলল, আমার কণ্ঠ? মেঘালয় বলল, তোমার কণ্ঠটা অনেক মিষ্টি, ঠান্ডা আর শীতল। কণ্ঠে অজস্র মায়ার কাব্য ঝরে, আবেগে মাখা গলা। ইচ্ছে করছে খেয়ে ফেলি। মধুর মতো কানে বাজতেই থাকে। সমুদ্রটাও সেরকম শান্ত আর সুন্দর, তোমার কণ্ঠের মতো।
মিশু বিস্ময় লুকাতে না পেরে বলল, সত্যি? আপনি অদ্ভুত সুন্দর করে কথা বলেন। আমার কণ্ঠ এত সুন্দর? শান্ত সমুদ্রের মতো। মিশু মুচকি হেসে তাকালো সমুদ্রের দিকে। ঢেউ এসে পায়ের উপর আছড়ে পড়ছে। পা ভিজিয়ে দিয়ে আবারও সমুদ্রে নেমে যাচ্ছে। চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়েছে। চাঁদের আলোয় সমুদ্রকে এতটা লোভনীয় লাগে যে সত্যিই খেয়ে ফেলতে ইচ্ছে করে। আকাশটা একেবারেই ফাঁকা। জ্যোৎস্নার কারণে নক্ষত্রগুলোকে চোখে পড়ছে না। বিশাল আকাশ ও প্রশস্ত সমুদ্র দেখে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। মিশু হঠাৎ দাঁড়িয়ে পড়ল আর সমুদ্রের দিকে তাকিয়ে কি যেন বলতে লাগল বিড়বিড় করে। মেঘালয় মুগ্ধ হয়ে চেয়ে রইল মিশুর দিকে। মিশু এক পা করে এগিয়ে গিয়ে সমুদ্রের ঢেউ হাত দিয়ে ছুঁয়ে কয়েক ফোঁটা জল হাতে তুলে ছুঁড়ে মারল সাগরে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোমার কি দুঃখ আছে? মেঘালয় এগিয়ে গিয়ে মিশুকে ধরে বলল, ঠিক আছো? মিশু বলল, সমুদ্রের যেন অজানা একটা ভাষা আছে, কিছু বলতে চায় সে। উন্মুখ হয়ে চেয়ে আছে দেখো। মেঘালয় নিজেও তাকালো সমুদ্রের দিকে। মনে হতে লাগল সত্যিই সমুদ্রের নিজের কোনো ভাষা আছে। কিছু বলতে চাইছে সে। এই ভাষা হয়তো তার বোঝার সাধ্য নেই, মিশু বুঝতে পারবে। মেঘালয় জিজ্ঞেস করল, সমুদ্র কি বলছে? বলছে মেঘালয়কে ছাড়িস না। সিরিয়াসলি? হুম। আর এটাও বলছে যে মেঘালয় অনেক বেশি দুর্লভ। এত সহজে ওকে পেয়ে গিয়ে তুচ্ছ করিস না। মেঘালয় হাসতে হাসতে বলল, ওকে তুচ্ছ করো না তাহলেই হবে। আকাশটা কিছু বলছে না? মিশু একবার আকাশের দিকে তাকিয়ে আরেকবার সমুদ্রের দিকে তাকাল। বুক ভরে নিঃশ্বাস নিল কয়েকবার। বিশাল আকাশটা সমুদ্রে নেমে গেছে কেন? সমুদ্র কোথায় শেষ হয়েছে কেউ জানে না? এত বিশাল সব শূন্য দেখলে যে বুকটা কেমন ফাঁকা হয়ে যায়। অস্থির লাগে, বড্ড অস্থির লাগে। বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যেতে যায়। প্রকৃতি অদ্ভুতভাবে টানে মানুষকে, এখন ঠিক সেটাই হচ্ছে। সমুদ্রকে ভালোবেসে শুধু স্নান নয়, আলিঙ্গন করতে ইচ্ছে করছে। মিশু নিচু হয়ে জল নিয়ে দুহাতে মুখে ছিটিয়ে মুখ ধুয়ে ফেলল। দুজনেই অনেকক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থেকে আবারও হাঁটা ধরল। একজন মধ্যবয়স্ক পুলিশ দূর হতে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগল এই দুজন পাগল প্রকৃতি প্রেমীকে। 28 দুজনে হাঁটতে হাঁটতে চলে এলো তীরে। বালির উপরে ধপ করে বসে পড়ল মিশু। মেঘালয় ও পাশেই বসে রইল। নিরাপত্তার ব্যাপারে কড়া গার্ড আছে। সৈকতে রাত্রিবেলাতেও কোনো সমস্যা হবার সম্ভাবনা নেই। কিন্তু এলাকাটা অনেক বেশি রিস্কি। পরিচিত পুলিশকে নজরে রাখতে বলায় ভয়হীনভাবে বসে থাকা যাচ্ছে। মিশু হঠাৎ জেদ ধরে বলল, আসুন ওই ঝাউবনের দিকে যাই। মেঘালয় একবার বনের দিকে তাকিয়ে বলল, এখন? আমারও যেতে ইচ্ছে করছে কিন্তু তোমাকে নিয়ে খুব রিস্কি হয়ে যাবে। তা তো একটু হবেই। আচ্ছা আসো, একটা ব্যবস্থা করে ফেলব। মিশু লাফিয়ে উঠল। মেঘালয়ের প্রতি ক্রমশই ভালোবাসা আর সম্মানটা বেড়েই যাচ্ছে ওর। দুজনে খালি পায়ে বালির উপরে পা ফেলে ফেলে উপরে উঠে এলো। পুলিশ আঙ্কেলের কাছে এসে ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে বলে মেঘালয় মিশুকে নিয়ে বালি ধরে হাঁটা শুরু করল। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে হাঁটছে আর পা দিয়ে বালি ছিটাচ্ছে। মেঘালয় বাধা দিচ্ছে না। মেয়েটার অদ্ভুত পাগলামিগুলোকে ভালো লাগে ওর। জ্যোৎস্না গায়ে মাখতে মাখতে দুজনে হাঁটছে আর হাসছে। একে অপরকে গভীরভাবে অনুভব করছে আর ভাবছে অপর মানুষটা এত সুন্দর কেন। মিশু হঠাৎ মেঘালয়ের হাত ছেড়ে দিয়ে ছুটে সমুদ্রের তীরে চলে গেল। তারপর শুয়ে পড়ল ধপ করে।
মেঘালয় ও ছুটে গিয়ে শুয়ে পড়ল মিশুর পাশেই। সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে গেল দুজনকেই। চাঁদের আলোয় মরা মানুষের মতো শুয়ে আছে দুজনে। দুজনেই তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের বিশালতা অনুভব করছে আর কানের কাছে বাজছে সমুদ্রের গর্জন। এরকম পাগলামিগুলো করতেও ভালো লাগছে। মিশুর সাথে সাথে আজ যেন মেঘালয়ের বয়সটাও অনেক কমে গেছে। নিজেকে কিশোর মনে হচ্ছে। দুহাতে গ্রহণ করছে এই পরিবেশটাকে। বারবার সমুদ্রের ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যেতে লাগল। ঢেউ উত্তাল হতে শুরু করেছে আর ঠান্ডাও লাগছে বেশ। ভেজা শরীরে উঠে পড়ল দুজনে। এক পলক মিশুর দিকে তাকিয়েই শরীরটা কেঁপে উঠল মেঘালয়ের। চাঁদের স্নিগ্ধ আলোয় মিশুকে স্নিগ্ধ দেখাচ্ছে। ভেজা চুল মুখের উপর লেপ্টে আছে, বালি লেগে অদ্ভুত সুন্দর লাগছে ওকে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। ঝাউবনে যাওয়ার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইল মেঘালয়ে। এক হাতে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, চলো ফিরে যাই। মিশু মাথাটা ঝাঁকিয়ে বলল, কেন? আমার খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে না? মেঘালয় মুখটা এগিয়ে এনে বলল, যখন সমুদ্রের চেয়ে এই সমুদ্রকন্যাকে বেশি ভালো লাগে তখন কি আর সমুদ্রের পাড়ে থাকতে ভালো লাগে? কি তাহলে? কথা বলতে ইচ্ছে করছে। মিশু মেঘালয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল, উহু ছাড়ুন, লোকজন দেখবে। এটা এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে দেখে না। দেখলেও বলার কেউ নেই। তিস্তার পাড়ের গ্রাম এটা নয় মিশু। তো সেজন্য এভাবে ছাড়ুন ছাড়ুন। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে এক হাত ধরে ঘুরিয়ে অন্য পাশ করিয়ে নিয়ে মিশুকে পিছন দিক থেকে ধরে সমুদ্রের দিকে তাকাল। মিশু মেঘালয়ের বুকে পিঠ ঠেকিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। বিশাল ঢেউ এসে একবার দোলা দিয়ে গেল দুজনকে। হাঁটু অবধি ভিজিয়ে দিয়ে গেছে। মেঘালয় মিশুর কানে কানে মুখটা এনে বলল, শুনবে না আমার কথা? বলুন। মেঘালয় ফিসফিস করে বলল, উহু, কথা হবে ঠোঁটের ভেতরে ঘুমের আদরে। মিশু লাজুক স্বরে বলল, আপনি তীব্র রোমান্টিক একটা মানুষ, সেটা কি জানেন? হ্যাঁ জানি। আর আমি প্রচণ্ড জেদিও। জানি, আমার চেয়ে ভালো কে জানে? বাব্বা, দুদিনেই আমাকে অনেক জেনে গেছো দেখছি। হুম, এই মুহূর্তে আমি আপনাকে সবচেয়ে বেশি জানি। তাই? মিশু দেখো চাঁদটাকে সমুদ্রের জলে কত সুন্দর দেখাচ্ছে। মিশু জলের দিকে তাকালো। বালির উপরে মৃদু পানির মাঝে চাঁদটাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সমুদ্র গর্জন করে তীরে ভেসে আসছে। মেঘালয় মিশুকে ঝাপটে ধরে চোখ বন্ধ করে ফেলল। বিশাল ঢেউ এসে আরেকবার ভিজিয়ে দিল দুজনকে। হিমশীতল জলের স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠল। তবুও ভালো লাগছে, একই সাথে জ্যোৎস্না স্নান ও সমুদ্র স্নান। সমুদ্রের জলে জ্যোৎস্নার আলোয় ভিজে যাওয়া এক অন্যরকম অনুভূতি। মেঘালয় রীতিমতো জোর করেই দ্রুত মিশুকে নিয়ে হোটেলে ফিরে এলো। রাত 11টার মতো বেজে গেছে। এখন সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে সবখানে, আলোয় স্নান করা যেত শান্তিমত। কিন্তু হঠাৎ মেঘের কি হয়েছে কে জানে। বারবার বলতে লাগল ফিরে যাওয়ার কথা। মূলত মিশুকে স্নিগ্ধ আলোয় ভেজা অবস্থায় দেখেই মাথাটা এলোমেলো হয়ে গেছে ওর। মিশু বুঝতে না পেরে বারবার প্রশ্ন করতে লাগল। হোটেলে ফিরে লবি থেকে রুমের দিকে যাওয়ার পথে কয়েকটা মেয়েকে দেখে মিশু মেঘালয়ের বাহু ধরে টান দিয়ে বলল, ওরা কারা? মেঘালয় এক পলক ওদের দিকে তাকিয়ে মিশুকে বলল, ওরা কারা? হুম, কে ওরা? যাওয়ার সময়ও দেখলাম এখানে ঘুরঘুর করছে। এখনো ঘুরঘুর করছে। কি করে ওরা? মেঘালয় একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল,
দেখতে চাও ওদের কাজ? একটু আড়ালে দাঁড়াও আর দেখো ওকে। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, ওকে? আপনি যাচ্ছেন কোথায়? চুপ করে দেখতে থাকো ওদের কাজকর্ম, মজা পাবা। আর আমাকে ফলো করো। মেঘালয় মিশুকে আড়ালে দাঁড় করিয়ে দিয়ে নিজে গিয়ে একটা মেয়ের সামনে দাঁড়াল। মেয়েটির আপাদমস্তক তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মিশু কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অর্ধেক মিনিটের পর আবারও ফিরে এলো মেঘালয়। মেয়েটির সামনে এসে আরেকবার দুষ্টুমি ভরা হাসি দিল। মিশুর কৌতূহলের সীমা নেই। মেঘালয় জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে মাথাটা একটু বাঁকা করে মেয়েটিকে দেখল। তারপর সোজা চলে গেল সিঁড়ির দিকে। মিশু খেয়াল করে দেখল মেঘালয়কে অনুসরণ করে মেয়েটিও যাচ্ছে সিঁড়ির দিকে। মেঘালয় বলে দিয়েছিল ওকে ফলো করতে। পিছু পিছু যাবে কিনা ভাবতে ভাবতে হাঁটা শুরু করে দিল মিশু। মেঘালয় একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। মেয়েটি নিঃসংকোচে গিয়ে মেঘালয়ের সামনে দাঁড়িয়ে কি যেন বলতে আরম্ভ করল। জায়গাটায় অন্ধকার হওয়ায় দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘালয় হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে চলে গেল। মেয়েটিও চলল ওর পাশে পাশেই। মিশুর কৌতূহল চরমে পৌঁছে গেছে। কি সমস্যা মেয়েটির? মেঘালয় একটা বেঞ্চির উপর বসে জলের দিকে তাকিয়ে রইল। তার পাশেই মেয়েটি বসে আলাপ জমানোর চেষ্টা করছিল মেঘালয়ের সাথে। মিশু গিয়ে ওদের দুজনের পিছনে দাঁড়াতেই একটা কথাই কানে এসে লাগল, আপনি অনেক হ্যান্ডসাম। অস্থির একটা বডি আপনার। মেঘালয় হেসে বলল, সারারাত হবে? ওকে, আপনার জন্য সবকিছু করতেও পারি। মিশু হা হয়ে শুনল কথাটা। পাশ কাটিয়ে কিছুদূর এগিয়ে যাওয়ার পর মনে মনে ভাবছিল কি কথা বলছে মেঘালয় মেয়েটির সাথে। সন্দেহজনক কথাবার্তা, কিন্তু মগজে কিছুই ঢুকছে না। আবারও ওদের পিছনে এসে দাঁড়ানো মাত্রই বুঝতে পারল টাকা নিয়ে কথা হচ্ছে। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছে মিশু। এসব করা হচ্ছে। সরাসরি মিশুকে বলতে সমস্যা কোথায় ছিল? এভাবে মেয়েটার সাথে কথা বলে প্রমাণ দিতে হবে? রাগে গজরাতে গজরাতে মিশু এগিয়ে আসলো মেঘালয়ের কাছাকাছি। মিশুর উপস্থিতি ভালোভাবেই খেয়াল করছিল মেঘালয়। মিশু পাশে এসেছে বুঝতে পেরে দুষ্টুমি করে মেয়েটিকে বলল, ওকে, রুমে আসো। রুম নাম্বার। কথা শেষ করার আগেই মিশু ঝাঁপিয়ে পড়ল মেঘালয়ের উপর। কি ঘটে যাচ্ছে বুঝে উঠতে সময় লাগল মেঘালয়ের। বুকের উপর ঝাঁপিয়ে পড়ে রীতিমতো কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিয়ে দুহাতে আঁচড় বসাতে বসাতে মেঘালয়কে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল মিশু। সুইমিং পুলে পড়ে গিয়ে স্তব্ধ হয়ে মিশুর দিকে তাকিয়ে আছে মেঘালয়। মিশুর এত রাগ থাকতে পারে ও কল্পনাই করেনি কখনো। মিশু রাগে দাঁত কড়মড় করতে করতে মেয়েটিকে বলল, থাপড়ে সবকটা দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। বাপ কয়টা তোর? জন্ম পরিচয় জানা আছে নাকি নেই? এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে হা হয়ে গেল মেয়েটা, চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। চলে যাওয়ার জন্য উঠতে যাবে এমন সময় মিশু এগিয়ে গিয়ে ওর হাত টেনে ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে বলল, হাত আছে? হ্যাঁ আছে তো। হাত আছে, সুস্থ সবল একটা শরীর আছে। যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দুটা পর্যন্ত থাকে ততক্ষণ অবধি সৎপথে রোজগারের চেষ্টা করো মেয়ে। কোনো প্রতিকূলতা তোমাকে থামাতে পারবে না। সংসারে অভাব থাকবেই, তাই বলে নিজের সম্ভ্রম বিক্রি করে খাবে? ভাত নামে গলা দিয়ে? হজম হয়? মা কি এসব করে খায়? এসবই শিখিয়েছে? মিশু চড়া গলায় বলছিল কথাগুলি। আশেপাশের কয়েকজন লোক হা হয়ে তাকিয়ে আছে ওর দিকে।
মেয়েটি লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। অপমানিত হলেও এরকমভাবে কখনো হয়নি। কিছুই বলার নেই। মিশু আবারও বলল, তোমার এই রাস্তায় নামার পিছনে কোনো ইতিহাস থাকতেও পারে। সেই ইতিহাস আমি ঘাঁটতে চাই না। যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকা অবধি, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কাজ করে খাওয়ার চেষ্টা করা উচিত। অন্যের শরীরের নিচে নিজেকে ঢুকিয়ে দিয়ে কখনো অভাব ঘুচে না। পড়াশোনা জানলে চাকরি করে খেতে পারতে, না জানলে অন্তত মাটি কেটে খেলেও ক্ষতি হতো না। তাই বলে দেহ বিক্রি করে খাবে? ছি, অভিশাপ জাগে তোদের মতো মেয়ের জন্য, যারা মেয়ে নামের কলঙ্ক। মেয়েটি আর সহ্য করতে পারছে না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিশু আবারও টেনে ধরল ওর হাত। জোরে হাতটা টেনে ধরে বলল, কত অভাবে পড়ে এই রাস্তায় নেমেছিস? এতই যখন অভাব তখন পারলে আত্মহত্যা করে মরে যেতিস। এই রাস্তায় নামা মানে নিজেকে খুন করে ফেলা। তার চেয়ে মরে যাওয়াও ভালো। অন্তত জগতের মানুষজন জানবে মেয়েটা ভালো ছিল। মাটি কাটতে লজ্জা লাগে? প্রয়োজনে ভাপা পিঠা বিক্রি করে খা। সেই পেশাও এটার চেয়ে ভালো। অন্তত আত্মসম্মান বজায় থাকবে। মেঘালয় মনেমনে ভাবছে, খাইরে রে। মিশু বুঝি হোটেল শুদ্ধ সবাইকে জড়ো করে ফেলবে এবার। এত তেজ ছিল মেয়েটার? জানা ছিল না তো। দ্রুত পুল থেকে উঠে এসে মিশুকে থামাতে যেতেই মিশু চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ। একদম টাচ করবেন না আমাকে। আমি শুধুমাত্র এই মেয়ের কথা ভাবছি না। আমি ভাবছি গোটা জাতির কথা। কক্সবাজারে এদের মতো শত শত মেয়ে হোটেলে এসব করে বেড়াচ্ছে। রোহিঙ্গা কত মেয়েও এসব করে খাচ্ছে। ওদের আত্মসম্মান নেই মানলাম, কিন্তু এসব করে যে শত শত এইচআইভি ছড়িয়ে দিচ্ছে ওরা কি জানে? গত কয়েকদিন আগেই নিউজে দেখেছি ক্যাম্পে 6 জন অসুস্থ পেশেন্ট পাওয়া গেছে। শুধুমাত্র ভাইরাস বহন করলেও ছেড়ে দেয়া যায়, কিন্তু ওরা সরাসরি এইডসে আক্রান্ত। একবারও ভেবে দেখেছেন এভাবে? ওদেরকে চিকিৎসার জন্য আলাদা করা হলে আমাদের রাষ্ট্রকে দোষারোপ করবে। বলবে আমরা নির্যাতন করছি, একঘরে করে দিয়েছি। ওরা যে শত শত ভাইরাস ছড়ানোর ক্ষমতা রাখে সেটা এদেরকে কে বোঝাবে? এভাবে কেউ ভাবে না কেন? মেঘালয় মুগ্ধ হয়ে গেল মিশুর কথায়। চোখের পলক পড়ছিল না ওর। মিশু মেয়েটিকে নিজের আত্মসম্মান জাগানোর পাশাপাশি একটা জাতির কথাও ভাবছে। কিছু না বলে তাকিয়ে রইল মিশুর দিকে। মিশু মেয়েটিকে বলল, হতে পারে তোমার কাঁধে একটা পরিবারের দায়িত্ব, কিন্তু তাই বলে এই রাস্তায় নামাটা উচিত হয়নি। এটাতে তোমার সম্মানও নষ্ট হবে আর তুমি কখনো উন্নতিও করতে পারবে না। ভালো থাকার জন্য ভালো পথটাকে বেছে নিতে হয়। এর জন্য না খেয়ে থাকতে হলে থাকবে, কিন্তু নিজের সবকিছু বিকিয়ে দিল জীবনে কিছুই পাবে না। না সুখ, না সম্মান। শুধু বেঁচে থাকাটাই জীবন নয়, জীবনের মানে সম্মানের সহিত বাঁচা। যেন মরার পরও তোমাকে কেউ না কেউ স্মরণ করে। দেশকে কিছু দিয়ে তারপর মরো। দেশকে কি দিয়েছ? অবৈধ সন্তান ছাড়া? বাচ্চা পেটে এলে তো নষ্ট করে ফেলে দিয়ে আসবে, যদি একটাও বেঁচে থাকে সেও রাস্তায় ঘুরে ঘুরে বড় হবে, তারপর তোমারই মতো দেহ বিক্রি করে খাবে। বিবেকবোধ জাগ্রত করো মেয়ে। যাও এখান থেকে। শক্ত সামর্থ্য শরীর আছে, প্রয়োজনে ইট ভেঙ্গে খাবে, কিছু করার আগে 100 বার ভাববা, বুঝলা? মেয়েটি একটা দৌড় দিয়ে চলে গেল সেখান থেকে। আশেপাশে তাকিয়ে থাকা লোকজনগুলো নিজেদের মতো চলে গেল। মেঘালয় মিশুর কাছে এসে বলল, এত রিয়েক্ট না করলেও পারতে। একটা মেয়ে কি অবস্থায় পড়ে এই পথে নেমেছে তুমি তো জানো না। মেয়েদের জন্য রোজগারের পথটা অনেক কষ্টকর।
মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এমন অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন না খেয়ে থেকেও কখনো এই পথে নামেনি। তারা কিন্তু বেঁচে আছে। সবকিছুর জন্য ইচ্ছাশক্তি থাকতে হয়। জীবন এত সহজ নয়। এভাবে প্রতিদিন কাস্টমার খুঁজে নেওয়াটা খুব সহজ? প্রতিদিন যেচে ধর্ষিতা হওয়াটা খুব সম্মানের? মিশু, ওদেরকে ওদের মতো থাকতে দাও। দিয়েছি তো। সামনে পেলে একবার চেষ্টা করব না তার বিবেক জাগ্রত করার? সমাজ থেকে এদের বিতাড়িত করার কোনো উপায় হয়তো নেই, কিন্তু সুযোগ পেলে অন্তত একজন মানুষকে হলেও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। মেঘালয় মুগ্ধ গলায় বলল, তুমি খুব তেজি আর স্পষ্ট গলায় কথা বলতে পারো। আমি জানতাম না কোনো মেয়েও এতটা দৃঢ়তার সাথে কাউকে এভাবে বলতে পারে। আমি আগে পারতাম না। আজকে এগুলা কিভাবে বললাম জানি না। আপনার সাথে মেশার পর থেকে এমন শক্তি পেয়েছি হয়তো। আচ্ছা, অনেক হয়েছে, এবার চলো। মিশু পা বাড়ালো রুমে যাওয়ার জন্য। মেঘালয় হাতটা দিয়ে মিশুর কোমরে ধরে ওকে কাছে টেনে নিয়ে যাচ্ছিল দেখে মিশু হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বাইরে এভাবে না ঘুরলেও চলবে। লোকজনকে দেখানোর প্রয়োজন আছে? আমাদের দেখাদেখি আরেকজন শিখবে। দূরে থাকো। মেঘালয় অবাক হয়ে ছেড়ে দিল মিশুকে। একটু আগেই তো মিশু অনেক সহজ স্বাভাবিক আর বেশ রোমান্টিক মুডে ছিল। হঠাৎ এই অদ্ভুত তেজি রূপটা আসলো কোত্থেকে বোঝা যাচ্ছে না। অদ্ভুত লাগছে খুব। মিশুকে ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে পাশাপাশি চলতে লাগল, কিন্তু মিশুর মুখে এখনো রাগ স্পষ্ট। মেঘালয় একবার কাছে আসতেই ওয়ার্নিং দিয়ে বলল, দূরে। মেঘালয় দূরে সরে গেল। একবার তাকালো না মিশুর দিকে। কিন্তু লিফটে উঠেই একটানে বুকে টেনে নিল মিশুকে। এবার আর কোনো বাধা দিল না মিশু। 30। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8:30 বাজে। ইয়া বড় হাই তুলে মিশু মেঘালয়ের দিকে তাকাল। মেঘালয় চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সমুদ্রের গর্জন কানে ভেসে আসছে। মিশু ঘুম জড়ানো গলায় বলল, কখন উঠলে? অনেকক্ষণ হল। ওঠোনি যে? তোমাকে ফেলে? অসম্ভব। মিশু মুচকি হেসে মেঘালয়কে ঝাপটে ধরে বলল, আপনি অনেক ভালো। আপনার সাথে মিশে মিশে আমিও আপনার মতো হয়ে যাচ্ছি। সেটাই তো চাই। এরপর বাবা, মা ও ছোট বোনের সাথে ফোনে কথা বলার পর মিশু বলল, একটা নিউজ আছে। স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেটার পরীক্ষার ডেট দিয়েছে, আর 1 সপ্তাহ পর পরীক্ষা। আমার তো আর পরীক্ষাটা দেয়া হবে না। আপনাকে রেখে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে আমার একটুও নেই। মেঘালয় হেসে বলল, থাক তাহলে। অযথা পরীক্ষা দিয়ে কি হবে? তুমি এখন থেকে আমার বুকে মাথা রেখে ঘুমোবে। আর ভার্সিটির জন্য প্রিপারেশন নাও এখন থেকেই। আমি তো আছিই। আচ্ছা। আমরা হিমছড়িতে কখন যাব? ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা করেই বের হব। মিশু আনন্দে লাফ দিয়ে উঠে বসল বিছানার উপর। ছোটবেলা থেকেই মেয়েটা ঘুরতে বড্ড ভালোবাসে। আজকে আবারও সমুদ্রে যাওয়া হবে। একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। উফফ কি আনন্দ হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওরা। মিশু একটা হালকা গোলাপি রঙের জামা পরে পুতুলের মতো সেজেছে। মেঘালয়ের পাশে বসে উৎসুক চোখে বাইরে তাকিয়ে রইল ও। মেরিন ড্রাইভ রোডে গাড়ি ওঠার পর থেকেই মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠতে লাগল। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়। নীলাকাশ সাগরের নীলে নেমে এসেছে দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকতে ইচ্ছে করছে না। নেমে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল মিশু। মেঘালয় গাড়ি থামিয়ে নেমে পড়ল মাঝ রাস্তায়।
রাস্তাটা মোটামুটি ধরনের চওড়া, একদিকে গাছের সারি। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে আর অপরদিকে পাহাড়। একবার পাহাড়ের দিকে তাকিয়ে আরেকবার সমুদ্রের দিকে তাকালো মিশু। কোনো দিকে যাবে বুঝে উঠতে পারল না। মেঘালয় ওকে হাত ধরে সমুদ্রের দিকে নিয়ে গেল। সমুদ্রে এসে দুরন্ত কিশোরীর মতো পা ভিজিয়ে দৌড়াতে লাগল মিশু। এখানে সমুদ্র অনেক শান্ত, কিন্তু রূপ যেন আরও অনেক বেড়ে গেছে। মেঘালয় সেলফি তোলার জন্য পকেটে হাত দিয়ে মুখটা করুণ করে বলল, ধেত, আমার তো ফোনই নেই। মেঘালয়ের মুখ দেখে প্রচণ্ড খারাপ লাগল মিশুর। ও বলল, মন খারাপ করবেন না প্লিজ, সব আমার জন্য হয়েছে। মেঘালয় মিশুকে বুকে টেনে নিয়ে বলল, পাগলিটা এভাবে বলে না। তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি, সেখানে একটা ফোন। মিশু হেসে বলল, আপনি খুব ভালো। আচ্ছা, আমার ব্যাগে তো মৌনি আপুর ফোনটা আছে, ওটা দিয়ে সেলফি তুলি। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি গাড়ি থেকে ফোনটা নিয়ে আসি। মিশু বাধা দিয়ে বলল, আমার একটু চুলগুলো ঠিক করতে হবে। আপনি এখানে থাকুন, আমি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা। মেঘালয় একটা পাথরের উপর বসে সমুদ্রের জলে পা ভেজাতে লাগল। দূরে দেখা যাচ্ছে বিস্তৃত সমুদ্র আর পাহাড়। এখানে নীল ছাড়া আর কিছুই নেই। বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনটা কেমন যেন করে ওঠে। মিশু গাড়িতে উঠেই বুঝতে পেল ফোনে রিং হচ্ছে। দ্রুত ব্যাগের চেইন খুলে ফোন হাতে নিয়ে দেখল একটা নাম্বার থেকে কল আসছে, অয়টেকা নামে। মিশু একটু ভেবে কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি স্বর ভেসে আসল, হ্যালো আপু। মিশু কি বলবে বুঝতে না পেরে বলল, হ্যালো। ওপাশের মিষ্টি কণ্ঠের মেয়েটি বলল, আপু, আমি কতবার ফোন দিলাম, রিসিভ কেন করলে না? তোমরা এত নিষ্ঠুর কেন? মিশু চুপ করে শুনে গেল। যখনই বলতে যাবে আমি আপু নই, তার আগেই মেয়েটি বলল, আপু গো, মেঘের নাম্বার বন্ধ কেন 5 দিন ধরে? বাধ্য হয়েই তোমাকে কল দিলাম। মেঘের কি হইছে আপু? কিছু বলছো না কেন? মিশু চমকে উঠল এবার। কণ্ঠে উদ্বিগ্নতা নিয়ে মেয়েটি প্রশ্ন করেই যাচ্ছে। সে এত করে মেঘালয়ের খোঁজ করছে কেন? প্রশ্নটা কানে আসতেই খটকা লাগল বুকে। মিশু আরেকবার বলল, হ্যালো। মেয়েটি বলল, আপু বলো না মেঘ কোথায়? ওর নাম্বার কেন বন্ধ? সবাই মিলে সেই যে বিয়ে বাড়িতে গেলে তারপর থেকেই বন্ধ। আচ্ছা, ও এতটা স্বার্থপরের মতো আচরণ কিভাবে করতে পারে? আমার সাথে একবার যোগাযোগ করবে না? পূর্ব ভাইয়াকে কল দিলাম, সেও রিসিভ করল না। আমার প্রচুর টেনশন হচ্ছে আপু। মিশুর বুকটা চিনচিন করে উঠল। কথাগুলো শুনতে শুনতে কেমন যেন অস্থির লাগতে শুরু করেছে। মেঘালয়কে নিয়ে অন্য কেউ টেনশন করবে সেটাও অসহ্য লাগবে ওর। কে এই মেয়েটা? মিশু বলল, একটু কথা বলার সুযোগ দিন প্লিজ। আমি মৌনি নই, আপুর ফোনটা আমার কাছে। মেয়েটি দ্রুত জবাব দিল, মানে? আপনি আবার কে? মিশু কিছু না ভেবেই বলল, আপনি কে? আমি মৌনি আপুর রিলেটিভ। আমার নাম বললেই আপু চিনবে। আপু এখানে নেই, উনি ঢাকায় গেছেন। মানে? আপু ঢাকায় আর আপুর ফোন রংপুরে? আপনি কে? আপনার কাছে আপুর ফোন কেন? একজনের নাম্বার বন্ধ, আরেকজনকে পাওয়া যাচ্ছে না। সে ফোন রংপুরে রেখে ঢাকায় এসেছে। এসব হচ্ছেটা কি? মিশু বলল, একটু কথা বলার সুযোগ দিল সবকিছু বলি। মেয়েটি ঝটপট জবাব দিল, সরি। আসলে আমি প্রচুর টেনশনে আছি, তাই এত প্রশ্ন করছি। খুলে বলুন তো কি হয়েছে? মিশুর খুব অস্থির লাগছিল মেয়েটির কথা শুনতে শুনতে। তবুও বলল, আমিও ওনার রিলেটিভ।
আমাকে চিনবেন না। আপুর একটু দরকারে বাসায় যাওয়ার প্রয়োজন হয়েছে, আর ওনার ভাইয়ের ফোনটা হারিয়ে গেছে বলে ওনার ফোনটা ভাইকে দিয়ে গেছেন। মেয়েটি অবাক হয়ে বলল, হারিয়ে গেছে? উফ শিট। এনিওয়ে মেঘ কোথায়? তাকে ফোনটা দিন না। মিশুর বুকে এসে বিঁধল কথাটা। ঢোক গিলে বলল, উনি একটু দূরে আছেন। আমি ওনাকে আপনার কথা বলে কল দিতে বলে দিচ্ছি। প্লিজ এক্ষুনি যদি বলতেন। মেঘ ভালো আছে তো? হুম। মিশুর কেমন লাগছে সেটা নিজেই বুঝতে পারছে না। এই মেয়েটা কে হতে পারে আন্দাজ করতে পারছে ও। তবুও একবার প্রশ্ন করেই ফেলল, আচ্ছা আপনি মেঘালয়কে নিয়ে এত টেনশন করছেন কেন? মেয়েটি বলল, উইটা আমার কলিজা, আমার সবকিছু। আমি টেনশন করব না তো কে করবে? এতদিন ধরে ফোন অফ আর সে একবার ফোনও দিচ্ছে না। কাইন্ডলি একটু তাকে ইনফর্ম করুন প্লিজ। মিশুর বুকে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল এসে। একটা মেয়ে এতটা ভালোবাসে অথচ তাকে ভুলে দিব্যি নতুন বউকে মেনে নিয়েছে। এমন ভাব ধরছে যেন এর আগে কখনো কারো প্রেমে পড়েনি। মেঘালয়ের প্রেমিকা থাকতে পারে কথাটা কখনো ভেবে দেখেনি মিশু। এখন কোনো এক অজানা কারণে খুব কষ্ট হচ্ছে। যদিও মেঘালয় এখন ওর, কিন্তু এত নিখুঁত অভিনয় কেউ কিভাবে করতে পারে? মেয়েটাকে ভুলে গিয়ে আর ভাবতে পারছে না মিশু। দ্রুত গাড়ি থেকে নেমে এলো। মেঘালয়ের কাছাকাছি আসতেই বুকের ভেতরটা আরও বেশি চিনচিন করছিল। মেঘালয় এমন একটা মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না। আর ভালোবাসলে তাকে নিয়ে কেউ টেনশন করুক সেটাও সহ্য হয় না। সবকিছু কেন এমন হলো? ওর একটা পুরনো প্রেমিকা না থাকলে কি এমন হতো? মেঘালয় বলল, কি সমস্যা? মিশু চমকে উঠে ফোনটা এগিয়ে দিল মেঘালয়ের দিকে। মেঘালয় ক্যামেরা অন করে সেলফি নিতে যাবে এমন সময় মিশু বলল, পরে ছবি তুলুন। আগে একটা জরুরি কল করে নিন। মেঘালয় উৎসুক চোখে জিজ্ঞেস করল, কেউ ফোন দিয়েছিল? হুম, অয়ন্তিকা নামে একজন। চমকে উঠল মেঘালয়। চোখাচোখি হয়ে গেল মিশুর সাথে। মেঘালয়ের বুকটা কেমন ধক করে উঠল। মিশুর চোখে মুখে অন্যরকম একটা চাপা অভিমান ফুটে উঠেছে। তার মানে অয়ন্তিকা কিছু উল্টা পাল্টা বলে ফেলেছে। এমনিতেই মিশু অনেক সেন্সিটিভ একটা মেয়ে, অয়ন্তিকা আরেক পাগলি। দুজনের মনের অবস্থার কথা ভেবে এদিকে সেদিকে তাকালো মেঘালয়। মিশু মেঘালয়কে রেখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে গেল। সমুদ্রের তীর ঘেঁষে হাঁটতে লাগলো আর নানান প্রশ্ন জাগতে লাগলো মনে। ভীষণ মন খারাপ লাগছে হুট করেই। কেন এই মেয়েটার উদ্ভব হল? মিশু শুধু নিজের মনের কথা ভাবছে না। মেঘালয়ের অপ্রস্তুত হওয়ার কথা, অয়ন্তিকার মনের অবস্থা সবটাই ভেবে দেখছে। সব ভেবে প্রচণ্ড খারাপ লাগছে ওর। মেঘালয় সমুদ্রের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মিশু হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে। তীর ঘেঁষে হাঁটছে আর মাঝে মাঝে নিচু হয়ে শামুক কুড়িয়ে নিচ্ছে জল থেকে। পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে না মেয়েটির মন খারাপ নাকি ভালো। তবে খুব চুপচাপ হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মেঘালয় অয়ন্তিকাকে কল দিয়েই বলল, হ্যালো অয়ন, ফোন দিয়েছিলে? আমি আসলে একটু ঝামেলায় আছি। অয়ন্তিকা বলল, তুমি কি মানুষ? একবার ফোন দিতে হয় না? অয়ন, আমি বিয়ে করেছি। তো তো বলার পরপরই চেঁচিয়ে উঠল অয়ন্তিকা, ওয়াট? বিয়ে মানে? ফাজলামি করছো? মেঘালয় বলল, আমি সিরিয়াস ব্যাপার নিয়ে ফাজলামি করি না। গত কয়েকদিন আগে আমার বিয়ে হয়েছে। আরাফের নাম্বারে কল দিয়ে আপুর সাথে কথা বলে সবটা জেনে নিও। আমি এখন ওয়াইফের সাথে কক্সবাজারে আছি।
এখন রাখি, আর হ্যাঁ উল্টা পাল্টা কিছু করো না। অনেকক্ষণ অয়ন্তিকার কোনো কথা শোনা গেল না। মেঘালয় আরেকবার বলল, অয়ন উল্টা পাল্টা কিছু করো না। তুমি হুট করে বলবা বিয়ে করেছ আর আমি কিছু করব না? তুমি আমার গার্লফ্রেন্ড নও যে তোমার কথা ভেবে আমাকে কিছু করতে হবে। অয়ন্তিকা হঠাৎ কেঁদে ফেলল, এত নিষ্ঠুরভাবে না বললেও পারতে মেঘ। অয়ন আমার ওয়াইফ কাঁদছে। মেয়েটা অনেকটা পাগলি আছে। বাচ্চা মেয়ে, কেঁদে বুক ভাসাবে। তুমি আর ফোন দিও না। মেঘ, এরকম কেন হলো? কিছু করার নেই। অয়ন্তিকার কান্না ভেজা গলা শোনা গেল। কিন্তু মেঘালয় কল কেটে দিয়ে ফোনটা পকেটে রেখে দিল। এতটা নিষ্ঠুরভাবে না বললেও হতো। কিন্তু মিশুর কষ্টটা এখন অয়ন্তিকার কষ্টের চেয়েও বেশি মনে হচ্ছে। কারণ মেঘালয় মিশুকে ভালোবাসে। ব্যাপারটা এখানে মিটিয়ে দিলই ভালো হয়। আবারও বেজে উঠল ফোনটা। ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক। প্রিয় মানুষটার হুট করে বিয়ের খবর শুনলে কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। মেঘালয় রিসিভ করে বলল, অয়ন আমার ফোন নেই। তুমি ফোন দিল এটাও বন্ধ করে রাখতে হবে। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সবটা আপুর কাছে শুনে নিও। কল কেটে দিয়ে মেঘালয় তাকালো মিশুর দিকে। তাকানো মাত্রই ভয়ে শরীর কাটা দিয়ে উঠল মেঘালয়ের। আশেপাশে চারিদিকে শুধুই শূন্যতা। উপরে মহাশূন্য আর সামনে বিশাল সমুদ্র। মিশু কোথায় গেল? বুকটা ধক করে উঠল ওর। সমুদ্রে ততটা ঢেউও নেই, শান্ত হয়ে আছে সমুদ্রটা। তাহলে মিশুর কি হল? চিন্তিত মুখে পাগলের মতো তাকাতে লাগলো এদিক সেদিকে। মিশুকে কোথাও দেখা যাচ্ছে না। মেয়েটার মাথাটা এমনিতেই খারাপ, আবার রাগে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নিত। মেরিন ড্রাইভ রোডটাও ফাঁকা, আশেপাশে পাহাড় আর সমুদ্র চারিদিকেই ফাঁকা। কোথাও কোনো জনমানব নেই। একটা মেয়ে একা কোথায় চলে গেল? এলাকাটাও তেমন সুবিধার না, প্রচণ্ড রিস্কি। শঙ্কায় বুকটা মোচড় দিয়ে উঠল মেঘালয়ের। ৩২। মিশুকে কোথাও খুঁজে পাচ্ছে না মেঘালয়ে। মেয়েটা কয়েক মিনিটের মধ্যেই কোথায় উধাও হয়ে গেল বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে এদিক সেদিকে তাকিয়ে কোথাও না পেয়ে রাস্তায় এসে হন্যে হয়ে খুঁজতে লাগল। গাড়ির ড্রাইভারও দেখেনি ওকে। এইটুকু সময়ের মধ্যেই উধাও হওয়ার ব্যাপারটাকে রহস্যময় লাগছে মেঘালয়ের কাছে। মিশু ঠিক আছে তো? কোনো বিপদ হলো কিনা কে জানে। কয়েক মুহূর্ত রাস্তাতেই খুঁজে খুঁজে কাটল। রাস্তা একদম ফাঁকা। সামনে বিশাল পাহাড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ উধাও হয়ে যাবেই বা কোথায়? যেদিকে যাবে অবশ্যই চোখে পড়বে। অবশ্য বিপদের সময় কোনো দিকেই নজরে আসে না। এসব ভেবে ভেবে মাথাটা খারাপ হতে শুরু করেছে এমন সময় ফোনটা বেজে উঠল। মেঘালয় স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মিশুর বাবা ফোন দিয়েছেন। কি বলবে বুঝতে না পেরে প্রথমে রিসিভ করতে চাইল না। দ্বিতীয়বার রিং হওয়ার পর কানে ধরে হ্যালো বলার আগেই উনি বললেন, বাবা তুমি কোথায়? মিশু আর্মিদের ক্যাম্পের কাছে আছে, তাড়াতাড়ি ওর কাছে যাও। মেঘালয় অবাক হয়ে বলল, কোথায়? তোমার নাম্বার ওর কাছে নেই, তাই আমাকে ফোন দিয়ে বলল তোমাকে জানাতে। দ্রুত মিশুর কাছে যাও। আর কিছু জিজ্ঞেস না করে মেঘালয় ড্রাইভারকে জিজ্ঞেস করল, আশেপাশে আর্মিদের ক্যাম্প ট্যাম্প কিছু আছে? হ্যাঁ, সামনেই একটা আছে। দ্রুত চলুন তো। গাড়ি ছেড়ে দিল মেঘালয়, ফোন রেখে দিল। বেশিক্ষণ লাগল না পৌঁছাতে। গাড়ি থেকেই দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে দুজন আর্মির সাথে কথা বলছে মিশু। এখানে কিভাবে আসলো ভাবতে ভাবতে দ্রুত গাড়ি থেকে নেমে আসলো মেঘালয়।
আর্মিদের কাছে আসার পর একবার মিশুর দিকে অবাক হয়ে তাকিয়ে আর্মিদের দিকে তাকাল। দুজনের মধ্যে বেশি বয়স্ক লোকটি বললেন, আপনি ওনার হাজবেন্ড? কথাটা বলেই উনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। ওনার মুখে প্রসন্ন হাসি দেখে চিন্তা থেকে স্বস্তি পেল মেঘালয়। তার মানে কোনো বিপদের আশঙ্কা নেই। কাহিনী পড়ে শোনা যাবে, আপাতত দুশ্চিন্তা নেই ভেবে হাফ ছেড়ে বাঁচল মেঘালয়। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল লোকটির সাথে। বলল, মেঘালয় আহমেদ। লোকটি বললেন, আমি আব্দুল কালাম। আপনি বোধহয় টেনশনে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। হঠাৎ ওকে দেখতে না পেয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল। উনি আমাদের হেল্প করেছেন। যদিও এখানে পুরো রাস্তায় গার্ড আছে, সেরকম বিপদের সম্ভাবনা নেই। তবুও রিস্কি জোন তো, ভয় একটু থাকবেই। মেঘালয় একবার মিশুর দিকে তাকিয়ে বলল, হেল্প বলতে? এক আসামি পালাচ্ছিল, ওকে ধরতে সাহায্য করেছেন আমাদের। মেঘালয় ভ্রু কুঁচকে তাকালো মিশুর দিকে। বিস্ময় চোখ কপালে উঠে গেল ওর। মিশু আসামি ধরতে সাহায্য করেছে? এটা কিভাবে সম্ভব? আব্দুল কালাম নিজে থেকেই বললেন, আসামি বাবা পাচার করছিল। মেয়েটি ভদ্র মেয়ের মতো যাচ্ছিল। আপনার ওয়াইফ কিভাবে বুঝতে পেরেছে জানি না, মেয়েটাকে সরাসরি গিয়ে ধরে ফেলেছে। মেঘালয় এখনও অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবছে, মেয়েরাও ইয়াবার ব্যবসা করছে। তাকে আবার ধরে ফেলেছে আরেক মেয়ে। বাহ! মিশু দেখছি ডিটেকটিভ হয়ে গেছে। মিশুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিভাবে বুঝলে তুমি? মিশু বলল, মেয়েটা হয়তো কোথাও যাচ্ছিল। আমাকে খেয়াল করেনি। রাস্তা থেকে নেমে এক ছুটে সমুদ্রে নেমে হাত পা ধুচ্ছিল। হঠাৎ কি যেন পড়ে গেল ওর জামার ভিতর থেকে। চোখের পলকে মেয়েটা সেটা লুকিয়েও ফেলল। কিন্তু ততক্ষণে আমি বুঝে গেছি সেটা ইয়াবা। দ্রুত গিয়ে আলাপ জমাতে চেষ্টা করলাম। মেয়েটা এড়িয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে এক হাতে ওর ওড়নাটা দিয়েই ওর গলা পেঁচিয়ে ধরে হেঁচকা টান দিয়ে আটকে ফেলেছিলাম। যখনই তোমাকে ডাকতে যাব তার আগেই দেখি ওনারা আসছেন। মেঘালয় হেসে বলল, বাহ! ডিটেকটিভ মিশু হয়ে গেছো দেখছি। গ্রেট। মিশু বলল, মেয়েটা আমার হাত থেকেও পালাতে চেষ্টা করছিল। ওনাদের সাথে আমিও পিছনে ধাওয়া করি, তারপর গাড়িতে করে এখানে চলে এলাম। মেঘালয় মুখে হাত দিয়ে হাসল। পাশেই একটা টিনের ঘর থেকে আরেকজন লোক বেরিয়ে এসে মেঘালয়ের সাথে হ্যান্ডশেক করলেন। এরপর চেয়ার নিয়ে এসে বসতে বলল মেঘালয় মিশুকে। বসে দুকাপ চা খেয়ে টুকটাক গল্পও করে নিল দুজনে। মেঘালয় বারবার আর চোখে তাকাচ্ছিল মিশুর দিকে। মিশুকে হঠাৎ একটু বেশিই সুন্দর লাগছে ওর কাছে। রহস্যটা কি? চা খাওয়া শেষ করে সৌজন্যতা বিনিময় করে মেঘালয় ও মিশু এসে আবারও গাড়িতে উঠল। গাড়ি ছুটল হিমছড়ির উদ্দেশ্যে। ৩৩। মেঘালয় বলল, অয়ন্তিকা আমার ফ্রেন্ড। মেয়েটার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। ও আমার অনেক কেয়ার করে, ওই সবসময় ফোন টোন দেয়। রিসিভ করে টুকটাক কথা বলতাম, এতটুকুই। মিশু মুচকি হেসে বলল, আমি কি জানতে চেয়েছি? চোখাচোখি হয়ে গেল মেঘালয়ের সাথে। মিশুর চোখে মুখে হাসির ঝিলিক। আর্মিদের কাছে সম্মানিত হবার কারণে অনেক আনন্দ হচ্ছে। মেঘালয় চোখে চোখ রেখেই বলল, জানানোটা আমার দায়িত্ব। আমার স্ত্রী যেন কখনো ভুল না বোঝে। সে আপনার প্রেমিকা হলেও আমার কিছু যায় আসে না। তাই নাকি? যদি প্রেমিকা হতো? আপনার উপর ডিপেন্ড করত সেটা। আপনি যদি বলতেন আপনি তার সাথেই থাকতে চান, আমি জায়গা ছেড়ে দিতাম। হা হা হা। হো হো করে হেসে উঠল মেঘালয়।
হাসতেই লাগলো শব্দ করে। গাড়ির ড্রাইভার একবার পিছন ফিরে তাকিয়ে দেখল ওর হাসি। প্রাণবন্ত হাসি হাসছে ছেলেটা। হাসি থামিয়ে বলল, তোমার মধ্যে অনেক গুণ আছে দেখছি। থাক, আর বলতে হবে না। আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। করলাম। একটা চুমু খাবো। কথাটা বলেই মিশু চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে আনল। মুচকি হেসে সেই ঠোঁট স্পর্শ করল মেঘালয়ে। ঠোঁটে ঠোঁটেই শত না বলা কথা বলা হয়ে গেল। হিমছড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে টিকিট কেটে নিল। মিশু ঘুরে ঘুরে আশেপাশের দোকানগুলো দেখছিল। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে ওঠা আরম্ভ করতে হল, লম্বা লম্বা শতাধিক সিঁড়ি। সব পেরিয়ে সোজা পাহাড়ের উপর চলে যেতে হবে। দুজনেই হাত ধরাধরি করে ওঠা শুরু করে দিল। কিছুদূর ওঠার পর ওড়নাটা মাথায় বেঁধে ফেলল মিশু। ওড়না দিয়েই টুপি বানিয়ে আবারও ওঠা শুরু করে দিল। ব্যাপারটা ভালো লাগলো না মেঘালয়ের। মুখটা বিকৃত করে বলল, নিচে নামো, আগে ক্যাপ কিনে নিয়ে আসি, তারপর উপরে উঠব। মিশু বাধা দিয়ে বলল, আরে না না, ক্যাপ লাগবে না আমার। প্রচণ্ড রোদ আজকে। একটা হ্যাট নিয়ে আসি। তুমি দাঁড়াও। মেঘালয় সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেই মিশু হাত ধরে আটকাল। বলল, লাগবে না। এতদূর কষ্ট করে আবার নিচে যাবেন? প্রয়োজন নেই। আজকে রোদ লাগলেও কিছু হবে না। মিশু, অনেক রোদ। বললাম তো কিছু হবে না। তাহলে ওড়নাটা মাথায় বেঁধেছ কেন? খারাপ লাগছে? খারাপ লাগলে খুলে ফেলি। ভালো লাগছে না সিরিয়াসলি। খুলে ফেলো। মিশু ওড়না দিয়ে বানানো টুপিটা মাথা থেকে খুলে মাথায় ওড়না দিয়ে বলল, এবার ঠিক আছে? মেঘালয় কিছু বলল না। আবারও ওঠা শুরু করল দুজনে। বেশ কিছুদূর ওঠার পর হঠাৎ মেঘালয় মিশুকে একটানে বুকে টেনে নিল। আশেপাশে পাহাড়ের উপর চারিদিক একদম ফাঁকা। তবুও মিশু নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাইরে কাছাকাছি না আসলেও চলবে। মেঘালয় হতাশ হয়ে মিশুকে ছেড়ে দিয়ে বলল, তুমি বড্ড আনরোমান্টিক। তাই? বাইরে পাবলিক প্লেসে ঢোলাঢুলি করাটাকে রোমান্টিকতা বলে? যদি তাই হয় তবে আমি সেরকম রোমান্টিক হতে চাই না। মেঘালয় হেসে মিশুকে কোলে তুলে নিল। কাজটা এত দ্রুত আর আচমকাই করে ফেলল যে মিশু থতমত খেয়ে গেল। বাধা দেয়ার সুযোগ পেল না। মেঘালয় কোলে তুলে নিয়ে অনায়াসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। মিশুর লজ্জা লাগছে প্রচণ্ড। এভাবে কোলে নিয়ে উপরে উঠছে, লোকজন কি বলবে? চারিদিক একদম ফাঁকা। পাহাড়ের উপর তরতর করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে মেঘালয়ে। মিশু লজ্জায় চোখ বন্ধ করে আছে। হঠাৎ চোখ মেলে দেখল চারিদিকে ঘন সবুজ। তার মানে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এত অনায়াসে কোলে নিয়ে লোকটা কিভাবে যে উঠল? ছোট্ট পুতুলের মতো করে কোলে নিয়ে উঠে এসেছে। পারেও বটে। মিশুকে কোল থেকে নামানোর পর মাটিতে পা রাখলে একজন আর্মি এসে বললেন, ভালোই লাগছিল দুজনকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মিশুর। মাথা নিচু করে তাকিয়ে রইল পাহাড়ের দিকে। হঠাৎ মেঘালয় মিশুর চোখের উপর হাত রেখে সামনে এগিয়ে নিয়ে আসল। এরপর চোখ থেকে হাত সরানো মাত্রই মিশুর চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সামনে শুধুই আসমানি রঙের মেলা। পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে এত ভালো লাগে আগে জানত না মিশু। সামনে বিশাল সমুদ্র আর বিশাল আকাশ মিলেমিশে এক হয়ে গেছে। দেখেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে যেন। মিশু মুগ্ধ হয়ে বলল, এত সুন্দর কেন? সমুদ্র আর আকাশটা আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কথাটা বলতে বলতে অজান্তেই মেঘালয়ের বুকের শার্ট খামচে ধরছিল। মেঘালয় ধরে রইল মিশুকে।
পাহাড়ের উপর চারিদিকে ঘুরে ঘুরে দেখার পর বসে পড়ল মাটিতে। সমুদ্র আর পাহাড়ের সাথে মন খুলে কথা চালিয়ে যেতে লাগল মিশু। আর মেঘালয় উপভোগ করতে লাগল মিশুর এই মুগ্ধতাকে। পাহাড় থেকে নেমে এসে হিমছড়ি ঝর্ণায় চলে গেল দুজনে। ঝর্ণাকে যতটা বড় হবে ভেবেছিল ততটা নয় দেখে মনটা খারাপ হয়ে গেল মিশুর। তবুও দুজনে কিছুক্ষণ ঝর্ণার নিচে বসে হিমশীতল জলে গোসল করে নিল। গোসলের সময়ে জড়িয়ে রইল একে অপরকে। আর বারবার হাসছিল শব্দ করে। দুজনেই সদ্য প্রেমে পড়া দুজন প্রেমিক প্রেমিকার মতো উচ্ছল হয়ে উঠছে ক্রমশই। দুজনের একজনও কল্পনাও করতে পারেনি সামনে কত দুঃসময় অপেক্ষা করছে ওদের জন্য। 34 হোটেলে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে ওরা। মেঘালয়ের বুকে মাথা রেখে শক্ত করে ঝাপটে ধরে রেখেছে মিশু। সূর্যাস্ত দেখতে যাবার প্রস্তুতি নিচ্ছে মনে মনে। কিন্তু একদমই উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এভাবেই একটা জীবন কাটিয়ে দিই। মেঘালয় বলল, আমাদের 24 ঘন্টার প্রোগ্রাম কার্যকর করা হবে কবে থেকে? মিশু মেঘালয়কে আরো জোরে ঝাপটে ধরে বলল, এখনই। আমার লজ্জা করে। আহারে, বলতে লজ্জা করেনি? বলেই হেসে উঠল শব্দ করে। মিশু মেঘালয়ের মুখের উপর মুখটা এনে দুহাতে ওর মাথাটা চেপে ধরল। মুখটা একদম কাছে এগিয়ে নিয়ে এসেছে তখনই বেজে উঠল ফোনটা। মেঘালয় বিরক্ত হয়ে ফোনটা নিয়ে সাইলেন্ট করতে যাবে এমন সময় খেয়াল করে দেখল বাবা ফোন করেছে। একবার মিশুর দিকে তাকিয়ে অনেকটা কৌতূহলবশত মেঘালয় ফোন রিসিভ করল। বাবার সাথে কথা হয় না প্রায় 1 সপ্তাহ। আর তাছাড়া মৌনি বিয়ের ব্যাপারে কতটুকু বলে দিয়েছে কে জানে। মেঘালয়ের কণ্ঠ শুনেই বাবা বললেন, কোথায় আছো? হুম আব্বু। কেমন আছো? বাবা অনেকটা রাগী গলায় বললেন, কোথায় আছো জানতে চেয়েছি? কক্সবাজারে। ওকে, সেখানেই থাকো। আর কখনো বাসায় এসো না। ফোন করবে কি না জানি না, তবে দয়া করে আমাকে ফোন দিও না কখনো। মেঘালয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাবা ফোন কেটে দিল। কথাটা কেন বললেন আর বাবা কতটুকুই বা জেনেছেন কিছুই বুঝতে পারছে না মেঘালয়। মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানায়। কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। দুঃসময় পিছু ছাড়তে চাইছে না কিছুতেই। আগামীতে কি হবে ভেবেই শিউরে উঠল মিশু। চলবে।